তো আমরা বল ও গতি এই অধ্যায়টির যে বিভিন্ন লেকচারগুলো আপলোড করেছিলাম, সেখানে কিন্তু বস্তুর স্থিতি সম্পর্কে অর্থাৎ অবস্থা সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, যে কখন একটা বস্তু স্থির অবস্থায় থাকবে আর কখন একটা বস্তুকে গতিশীল অবস্থায় থাকবে। তো সেগুলো যখন আমরা বলেছিলাম যে একটা বস্তুকে আমরা স্থির বস্তু কখন বলবো, যদি সেই বস্তুটা কি হয় যে সময়ের সঙ্গে যদি তার পজিশনটা অর্থাৎ অবস্থানটাকে যদি চেঞ্জ না করে, তাহলে সেই বস্তুটাকে আমরা কি বলেছিলাম, স্থির বস্তু। আর গতিশীল বস্তু কাকে বলেছিলাম, যে কোনো একটা অবজেক্ট যদি কি করে তার পজিশনটাকে যদি কি করে সময়ের সঙ্গে কি করে চেঞ্জ করে, অর্থাৎ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি কি হয় চলে যায়, অর্থাৎ সময়ের সঙ্গে যদি তার অবস্থান যদি কি করে সে পরিবর্তন করে, তাহলে সেই বস্তুটাকে আমরা কি বলেছিলাম, গতিশীল বস্তু। তো আমরা সেই গতিশীল বস্তুর বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা করেছি, একটা লেকচার নিয়েছি তার জন্য। তো আমরা আজকে বলগতি অধ্যায়ের এই লেকচার নাম্বার 7 আজকে। তো আজ আমরা এমন একটা টপিক বা এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, সেটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক। কারণ কি, যে আমরা দেখলাম যে একটা বস্তু কি যদি পজিশন চেঞ্জ করে, সময়ের সঙ্গে যদি কি করে পজিশনটাকে যদি চেঞ্জ করে, তাহলে সেই বস্তুটাকে আমরা কি বলছি, গতিশীল বস্তু, তাই কি না? কিন্তু কোনো একবারও কি আমরা ভেবে দেখার চেষ্টা করছি যে এই বস্তুটা তার পজিশনটাকে কেন চেঞ্জ করছে? কখনো চেষ্টা করিনি। তো আজ এই লেকচারে আজকে আমরা আলোচনা করব সেই টপিকটা সম্পর্কে, যে কেন একটা বস্তু কেন তার পজিশনটাকে চেঞ্জ করছে। আমরা বাইরে থেকে কোনো কিছু না অ্যাপ্লাই করলেও বস্তুটাকে চেঞ্জ করবে। একটা বস্তু এখানে আছে, ধরে আছি, এই বস্তুটা যদি আমি দেখে থাকি, আছি এখানে দেখে আছি, তো এই বস্তুটা কি তার নিজের ইচ্ছে কি পজিশন চেঞ্জ করবে? না, আমি যদি কোনো কিছু বাইরে থেকে যদি প্রয়োগ করি, তাহলে সেই কি বস্তুটা অবশ্যই কি করবে, তার পজিশনটাকে চেঞ্জ করবে। আর তখন আমরা কি বলি, সেই গতিশীল, তখন সেই বস্তুটাকে আমরা বলি কি, গতিশীল বস্তু। তো অবশ্যই আমাদের এখন হচ্ছে কি, অবশ্যই এখন জানার প্রয়োজন হবে যে একটা বস্তু গতিশীল হওয়ার পিছনে কারণ কি, কি ফিজিক্স লুকিয়ে আছে। তো সেটা আমরা আজকে আলোচনা করব এই লেকচারে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেইলড। তো আজ আমরা একটা গতিশীল বস্তু গতিশীল হওয়ার পিছনের ফিজিক্স নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আমাদের চলে যেতে হবে অনেক বছর আগে, অনেক বছর পূর্বে। ধরে নাও যে একদম যীশু খ্রিস্টের জন্মের হচ্ছে কি আগের সালে, অর্থাৎ আমাদের এখন হচ্ছে কি চলে যেতে হবে 300 বিসির দিকে, প্রায় কি 300 বিসির দিকে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের দিকে। বিভিন্ন সায়েন্টিস্টরা কি করেছিল, একটা গতিশীল বস্তুর গতির হচ্ছে কি কেন গতিশীল হচ্ছে, তার পিছনে হচ্ছে কি ফিজিক্স সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছিল। তারা হচ্ছে কি সেগুলো খুঁজে বার করার চেষ্টা করছিল। তো সেই সময়কার একজন বিজ্ঞানী কি অ্যারিস্টটল, কি নাম বললাম, অ্যারিস্টটল, কি করলেন, যে তিনি হচ্ছে কি এক্সপেরিমেন্ট করলেন, এবং হচ্ছে তিনি বললেন, তিনি এক্সপেরিমেন্ট বলতে কি, তিনি জাস্ট কি করলেন, অবজারভেশন করলেন, জাস্ট তিনি দেখলেন এবং বললেন যে কোনো একটা বস্তু, যে একটা বস্তুকে যদি কি করা হয় গতিশীল করতে চাই, এই বস্তুটাকে যদি আমি ভি বেগে কি করতে চাই, গতিশীল করতে চাই, তাহলে কি করতে হবে, এই বস্তুটার উপর কন্টিনিউয়াসলি এর মধ্যে কি করতে হবে, বস্তুটার উপর বল প্রয়োগ করতে হবে। তাহলে এই বস্তুটাকে হচ্ছে কি কি হবে, এই বস্তুটা ভি বেগে গতিশীল থাকবে। তিনি হচ্ছে কি অ্যারিস্টটল সর্বপ্রথম এই ধারণাটা কিন্তু কি দিয়েছিলেন, জাস্ট অবজারভেশন করে, দেখার মাধ্যমে। তিনি কিন্তু একদম এক্সপেরিমেন্ট ভাবে বলেনি। তো এই যে যুক্তিটা তিনি দিলেন, একটা বস্তুকে যদি আমি কোনো ভি বেগে বা কোনো একটা নির্দিষ্ট বেগে যদি গতিশীল রাখতে চাই, তাহলে সেই বস্তুটার উপর কি করতে হবে, কন্টিনিউয়াসলি আমাকে ফোর্স প্রয়োগ করতে হবে। তিনি এই উক্তিটা কিন্তু দিলেন। তো সেই সময়কার আরো বিজ্ঞানীরা, তারা কিন্তু এর যে মতবাদ, এই মতবাদটাতে কিন্তু একদম সন্তুষ্ট হয়নি। তারা বলছে এটা কিভাবে সম্ভব। তো এটা এটা যে মতবাদটা দিয়েছেন অ্যারিস্টটল, এই মতবাদ নিয়ে অনেক বিজ্ঞানীর মনে অনেক কোশ্চেন আসেন, তারা এটাকে ভুল বলে মনে করেন। এবং অনেক বিজ্ঞানী কি তার পরবর্তীতে আরো বিজ্ঞানীরা কি করেন, এক্সপেরিমেন্ট চালাতে থাকেন। এবং অনেক বছর পরে, ধরতে গেলে অনেক বছর পরে, একদম 1500 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ 1500 সালের দিকে, একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি হলেন কি গ্যালিলিও গ্যালিলি, একদম 1500 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই সময় তিনি কি করলেন, একটা এক্সপেরিমেন্ট করলেন এবং একটা অবজারভেশন করলেন। এবং তিনি হচ্ছে কি সর্বপ্রথম একটা আইডিয়া দিলেন কি, যে একটা বস্তুকে, যে একটা এমভরের হচ্ছে কি বস্তুকে, যে কোনো হচ্ছে কি বস্তুকে যদি আমরা গতিশীল রাখতে চাই সমবেগে, ইউনিফর্ম ভেলোসিটিতে, অর্থাৎ যদি কোনো একটা বস্তুকে আমরা একটা সুষম বেগে যদি গতিশীল রাখতে চাই,
তাহলে এই বস্তুর মধ্যে হচ্ছে কি ফোর্স অ্যাপ্লাই না করলেও চলবে। তিনি কি তার গ্যালিলিও সর্বপ্রথম এই ধারণাটা কিন্তু দিলেন, কিন্তু তিনি কোথাও এই কথাটা লিপিবদ্ধ করেননি বা কোনো এক্সপেরিমেন্টালি কোনো প্রমাণ দিতে পারেনি। তো তার এই যে কথাটা, এই যে তিনি কথাটা বলেছিলেন একটা বস্তুর গতি সম্পর্কে, এই কথাটাকে পরবর্তী একজন বিজ্ঞানী, যার জন্য আজ আমাদের কি করতে হবে, পড়তে হবে তিনটা গতিসূত্র, যে কোনো একটা বস্তুর গতিশীল হওয়ার তিনটা হচ্ছে গতিসূত্র আমাদের পড়তে হবে। তিনি কি করলেন, যে এই গ্যালিলিওর হচ্ছে কি দেওয়া সেই হচ্ছে কি উক্তিটা, সেটাকে তিনি কপি করলেন এবং কপি করে তিনি শুধুমাত্র কি করলেন, সেটা আর কিছু তিনি অবজারভেশন করেছিলেন জাস্ট, তিনি কি করলেন এক্সপেরিমেন্টালি ভাবে সেই কথাটাকে আরো ভালোভাবে বললেন এবং তিনি তার একটা বিখ্যাত গ্রন্থে, তো এ ধরতে গেলে কি এক থেকে হচ্ছে কি 1.5 বছর হচ্ছে কি পর তিনি কি করলেন 1500 থেকে 1600 খ্রিস্টাব্দের দিকে, তিনি কি করলেন 1600 খ্রিস্টাব্দের দিকে স্যার আইজ্যাক নিউটন কি করলেন, আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক হচ্ছে নিউটন হচ্ছে কি করলেন, তার একটা বিখ্যাত হচ্ছে কি গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হলো কি প্রিন্সিপিয়া। প্রিন্সিপিয়া নামক হচ্ছে কি গ্রন্থে সেই বস্তুর হচ্ছে কি গতি সংক্রান্ত তিনটা হচ্ছে কি গতিসূত্র কিন্তু লিপিবদ্ধ করলেন। তো তার এই আইজ্যাক হচ্ছে কি নিউটনের হচ্ছে তিনটা গতিসূত্র ধরে আমাদের হচ্ছে কি করতে হবে, যে কোনো একটা গতিশীল বস্তুর হচ্ছে কি গতিশীল হওয়ার পিছনে হচ্ছে কি ফিজিক্সটা কি, যদি আমরা স্যার আইজ্যাক হচ্ছে নিউটনের হচ্ছে তিনটা গতিসূত্র পড়ে নিই, তাহলে আমরা হচ্ছে কি বুঝে যাব যে একটা গতিশীল বস্তু গতিশীল হয় কেন। কারণ কি, যে একটা গতিশীল বস্তু তো শুধু শুধু তার পজিশনটাকে চেঞ্জ করবে না, আমরা যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই না করি তাহলে সেই বস্তুটা অবশ্যই তার হচ্ছে কি পজিশনটাকে চেঞ্জ করবে না। তো তার জন্য তিনি সূত্র দিয়েছিলেন, তো আমরা সেই তিনটা সূত্র কি, সেই তিনটা হচ্ছে সূত্র ছিল নিউটন, সেই তিনটা সূত্র পরিচিত ছিল নিউটনস লস অফ মোশন, লস অফ মোশন অর্থাৎ নিউটনের তিনটা গতিসূত্র নামে পরিচিত ছিল। তো আমরা খুব সুন্দরভাবে নিউটনের দেওয়া তিনটা সূত্র খুব সুন্দরভাবে এখানে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা ডিসকাস করব কি নিউটন ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল অফ মোশন। তো নিউটন ফার্স্ট ল অফ মোশন, তাহলে নিউটন তার প্রথম হচ্ছে গতিসূত্র কি বলছেন সেটা একটু আমরা হচ্ছে কি দেখার চেষ্টা করি, যে কি বলছেন নিউটন তার প্রথম গতিসূত্রে। তিনি বলছেন, দেখো আমি তোমাদের একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর তোমরা নিজেরাই বলতে পারবে যে নিউটনের প্রথম গতিসূত্র কি বলতে যাচ্ছে। যে যেমন ধরো যে আমি একটা এখানে এম ভরের একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে, এই বস্তুটা হচ্ছে কি এখানে আছে বস্তুটা, তো ইনিশিয়ালি এই বস্তুটাকে একটা পয়েন্টে ডিফাইন করলাম কত, এ পয়েন্টে বস্তুটা আছে, ঠিক আছে। তো এই বস্তুটাকে যখন আমি জাস্ট লক্ষ্য করছি, এই বস্তুটাকে কিছু সময় পর লক্ষ্য করছি, আমি সময় সঙ্গে সঙ্গে এই বস্তুটাকে লক্ষ্য করছি যে এই বস্তুটা কি এই পয়েন্টে আছে, তাই কি না। তো এখন যদি আমরা কি জানি, কনসেপ্ট কি আমাদের, যে যদি কোনো একটা বস্তু যদি কি হয় সময়ের সঙ্গে যদি তার পজিশনটাকে অর্থাৎ অবস্থান যদি চেঞ্জ না করে, তাহলে আমরা সেই বস্তুটা কি বলি, স্থির বলি, সেই বস্তুটাকে আমরা বলি কি স্থির বস্তু। তাহলে অবভিয়াসলি এই অবজেক্টটা কি করছে, স্থির অবস্থায় আছে গেল। তাহলে প্রথম কন্ডিশন কি, আমি কিন্তু এই বস্তুর উপর ইনিশিয়ালি ফার্স্টে কোন রকম কিন্তু ফোর্স বা কোন রকম বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট বস্তুটাকে আমি দেখছি বস্তুটা এই পয়েন্টেও আছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুটা তার পজিশনটাকে চেঞ্জ করছে না, তাই আমি বস্তুটাকে কি বললাম, স্থির বস্তু। এবার আমি বলছি যে আমি কি করলাম, এই বস্তুর উপর সামনের দিকে কি করলাম, F equals to 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং পিছন দিকে হচ্ছে কি সেম অ্যামাউন্ট পরিমাণ, সেম অ্যামাউন্ট বস্তুর উপর কি করলাম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। এবার যদি আমি বলি যে এই বস্তুর উপর, এটা আমার 1 নম্বর কেস, তাহলে আমি যদি এখন বলি যে এই বস্তুর উপর প্রযুক্ত বল, নেট বল কত হবে, তাহলে F নেট ইকুয়ালস টু কি হবে, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। তাহলে এই ডাইরেকশনের দিকে অর্থাৎ সামনের দিকের ফোর্সটাকে যদি আমি পজিটিভ দিকে ধরি, তাহলে এই দিকে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে এটা কি হবে, নেগেটিভ হবে।
তো এক কথায় F1 এর মান যদি পজিটিভ 10 হয়, এটাকে আমি যদি পজিটিভ 10 লিখি, প্লাস কি হবে মাইনাস, এটা কি হবে নেগেটিভ 10, যেহেতু আমি এই ডাইরেকশনে কি আছে পজিটিভ, এটা কি নেগেটিভ। তো এখানে যদি দেখি নেট ফোর্স কত চলে আসবে 0। তাহলে আমি যে এই বস্তুর উপর সামনের দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি 10 নিউটন, ঠিক তেমনি হচ্ছে কি পেছন দিকেও কি করছি সেম অ্যামাউন্টের ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, যার জন্য কি হলো এই বস্তুর উপর নেট প্রযুক্ত বল কত 0। তো এখনো যদি আমি এই বস্তুটাকে দেখি যে বস্তুটা কি আছে এই পয়েন্টও আছে, তবু কি বলতে পারি, এখনো বলতে পারি বস্তুটা কি স্থির অবস্থায় আছে, তাই তো। তাহলে প্রথম ইনিশিয়ালি আমি বাইরে থেকে ইনিশিয়ালি কি বললাম যে বাইরে থেকে আমি কোনো বল কিন্তু প্রযুক্ত করিনি, তো সেই সময় বস্তুটা কি ছিল স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় আছে। তার পরবর্তীকালে আমি কি করলাম, পরবর্তী কেসে কি করলাম, সেই বস্তুর উপর আমি উভয় দিকে সেম অ্যামাউন্টের কিন্তু বিপরীত হচ্ছে কি ফোর্স কিন্তু কি করলাম অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে নেট ফোর্স কত চলে আসলো 0। সেক্ষেত্রে আমি দেখছি কি বস্তুটা স্থির অবস্থায় আছে। এটি 1 নাম্বার কেস গেল। 2 নাম্বার কেস কি, যে এই এম ভরের বস্তুটা কি একসময় ভি বেগে চলছিল, বস্তুটা কি চলছে ভি বেগে, ভি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কি করছে বস্তুটা সামনের দিকে মুভ করছে। তো আমি বস্তুটাকে দেখছি, এবার তুমি বলবে যে এই বস্তুটা গতিশীল, কারণ সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই বস্তুটা তার পজিশনটাকে চেঞ্জ করছে, ঠিক আছে। তো অবশ্যই কি এই বস্তুটা কি গতিশীল বস্তু মানে গেল। তাহলে কি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কি করছে মুভ করছে, অর্থাৎ সুষম বেগ নিয়ে কি বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুষম ইউনিফর্ম ভেলোসিটি সামনের দিকে মুভ করছে। তো এটা ইনিশিয়ালি আমি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করিনি। তো এখন যদি আমি এই বস্তুটাকে F ইকুয়ালস টু যদি কি করি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আর পিছন দিকে যদি কি করি আমি F2 ইকুয়ালস টু কত 10 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করি, তো সেম এই কেসটা ঘটে গেল। তো এই ক্ষেত্রেও যদি বস্তুর উপর নেট বল দেখি, তাহলে সেটা বল চলে আসবে 0। তাহলে ইনিশিয়ালি যখন এই বস্তুর উপর আমরা বল প্রয়োগ করেছিলাম নেট ফোর্স 0, তাহলে স্থির অবস্থায় ছিল। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে বস্তুটা ইনিশিয়ালি কি আমার ইউনিফর্ম অর্থাৎ সুষম ভেলোসিটি নিয়ে সামনের দিকে কি করছিল মুভ করছিল। তাই এই ক্ষেত্রে আমি বস্তুর উপর কি ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করেছি, যার ফলে বস্তুর উপর নেট ফোর্স কত 0। তাহলে এই ক্ষেত্রেও কি হবে বস্তুটা কি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে অর্থাৎ সুষম বেগ নিয়ে কি করছে সামনের দিকে মুভ করতে যাবে। তাই আমি যদি কোনো বস্তুর উপর ইকুয়াল এন্ড অপোজিট যদি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে সেই ফোর্সের কোনো ইফেক্ট কিন্তু বস্তুর মধ্যে পড়ছে না। তো এটাই হলো কি নিউটনের হচ্ছে কি ফার্স্ট ল অফ মোশন। তো কি বলছে নিউটন ফার্স্ট ল অফ মোশন, বলছে যে কোনো একটা বস্তুকে যদি কি ইনিশিয়ালি যদি কোনো একটা বস্তুকে আমরা বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত না করি, তাহলে সেই বস্তুটা যে অবস্থায় ছিল যদি ইনিশিয়ালি স্থির অবস্থা থাকে তাহলে সেই স্থির অবস্থা থাকবে, যদি সে গতিশীল অর্থাৎ সমবেগে একটা সরলরেখা বরাবর যদি গতিশীল থাকে, তাহলে সে কি হবে সমবেগে গতিশীল, সমবেগে একটা সরলরেখা বরাবর গতিশীল থাকবে। এবং কি যদি ফোর্স আমরা অ্যাপ্লাই করি কোনো বস্তুর উপর, আর সেই বস্তুর উপর অ্যাপ্লাই ফোর্স যদি কি হয় তাদের যদি নেট যদি ফোর্সটা কি হয়ে যায় 0, অর্থাৎ নেট প্রযুক্ত বল যদি কি হয় 0 হয়ে যায়, তাহলে সেই বস্তুটা যেই অবস্থায় ছিল সেই অবস্থা কি করবে মেনটেন করার চেষ্টাই করবে। দিস ইজ দ্য ল অফ নিউটনস, ফার্স্ট ল অফ নিউটনস। তো এই যে এটা হলো কি নিউটনের ফার্স্ট ল অফ মোশন, তিনি তিনি তার প্রথম সূত্রে এটা হচ্ছে কি বলেছেন। এবার এই নিউটনের এই প্রথম গতিসূত্র থেকে তিনি হচ্ছে কি দুইটা বিষয় সম্পর্কে কি করেছিলেন ধারণা দিয়েছেন। কয়টা বিষয় সম্পর্কে, দুইটা বিষয় সম্পর্কে। তো কি কি সেই দুটো বিষয়, তো তিনি যে দুটো বিষয় সম্পর্কে ধারণা দিয়েছিলেন তার মধ্যে একটা হলো কি পদার্থের জাড্য, কি পদার্থের জাড্য, অর্থাৎ ইনারশিয়া অফ ম্যাটার, যেটা কি ইংলিশে আমরা বলি কি ইনারশিয়া অফ ম্যাটার, এটা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলেন। এবং দ্বিতীয় যে আইডিয়াটা দিয়েছিলেন, যে ধারণাটা দিয়েছিলেন বিষয়ের উপর, সেটা হলো কি কনসেপ্ট অফ ফোর্স অর্থাৎ বলের ধারণা। তিনি হচ্ছে কি বলের ধারণা দিয়েছিলেন, কনসেপ্ট অফ ফোর্স। তো তিনি প্রথম তারা নিউটনের যে প্রথম গতিসূত্র থেকে আমরা কিন্তু এই দুটা বিষয় সম্পর্কে কি পেয়েছিলাম আইডিয়া পেয়েছিলাম। তো আমরা ধীরে ধীরে এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট ইনার্শিয়া অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের হচ্ছে কি জাড্য সম্পর্কে। তো কি বলছি পদার্থের জাড্য, হোয়াট ইজ দ্য ইনার্শিয়া, ইনার্শিয়াটা কি সেটা এখন আমাদের কি করতে হবে জানতে হবে। তো আমি যখন প্রথম সূত্রটা আমরা পড়াচ্ছিলাম তখন বলছিলাম কি বললাম
যে একটা বস্তু যদি কি থাকে, ইনিশিয়ালি যদি রেস্ট অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে, যদি আমি বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত না করি, বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করে থাকি, না বস্তুটাকে আমি টানছি, না বস্তুটাকে আমি কোনো কিছুকে ঠেলছি, তাই কি না? তো এই বস্তুটা যদি স্থির অবস্থায় ছিল মানে কি স্থির অবস্থায় থাকবে। আরটা কি বললাম, যে বস্তু যদি কি হয় সমবেগে যদি গতিশীল থাকে, কোন একটা নির্দিষ্ট বেগে যদি কি হয় গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেই বস্তুটা যদি দেখি যদি বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত না করা হয়, তাহলে সেই বস্তুটা কি সমবেগে গতিশীল হতে থাকবে। তো দেখো, যে কোন একটা বস্তুর হচ্ছে কি কোন একটা স্টেটকে ধরে রাখার একটা প্রবণতা আসে না, একটা প্রপার্টি থাকছে না, যে একটা স্থির বস্তু কি থাকছে সর্বদা কি থাকছে স্থির অবস্থায় থাকার চেষ্টা করছি, একটা সমবেগে গতিশীল বস্তু কি সর্বদা কি সমবেগে গতিশীল থাকার চেষ্টা করছি। তাহলে এই যে বস্তুগুলোর মধ্যে একটা প্রপার্টির একটা আবির্ভাব হচ্ছে, একটা প্রপার্টি একটা ধর্ম, সেই ধর্মটাকে বলা হচ্ছে কি বস্তুর হচ্ছে কি জাড্য অর্থাৎ ইনার্সিয়া। তো ইনার্সিয়াটা কি, ইনার্সিয়াটা হলো কি কোন একটা বস্তুর হচ্ছে কি ধর্ম, যার জন্য কি হয় যে কোন একটা বস্তু তার স্টেটটাকে ইনিশিয়াল স্টেট যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, যদি সে সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকে তাহলে সেই সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকতে চায়। এই যে প্রপার্টি, এই যে ধর্ম, এটাকে বলা হচ্ছে কি পদার্থের জাড্য বা ইনার্সিয়া অফ মোশন। বোঝা গেল যে পদার্থের জাড্য বা ইনার্সিয়া অফ মোশনটা কি, ইনার্সিয়া অফ ম্যাটার। তো এই যে জাড্য সম্পর্কে আমরা পড়লাম, ইনার্সিয়া আমরা সম্পর্কে পড়েছি, এই ইনার্সিয়াকে আমরা আবার হচ্ছে কি বিভিন্ন ভাগে হচ্ছে কি ডিভাইড করে থাকি। তো আমরা ক্লাস 9 পড়ার জন্য কি আমরা বিভিন্ন ধরনের বই ফলো করে থাকি। তো আমি সাধারণত 3 ধরনের বইকে ফলো করে থাকি, আমি তোমাদের বলে দিচ্ছি। যে এই জাড্যের যদি আমরা প্রকারভেদ দেখি, পদার্থের হচ্ছে কি জাড্যের যদি প্রকারভেদ আমরা আলোচনা করি, তাহলে যদি ছায়া এবং হচ্ছে সাতটা বইয়ে যদি আমরা দেখি, আমরা খুব হচ্ছে ভালোভাবে দেখবো যে জাড্যকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে। কত ভাগে? প্রকারভেদ হচ্ছে কি 2 প্রকার, সেটা ছায়া এবং হচ্ছে কি সাতটা বই দেওয়া আছে। কিন্তু যদি অন্য আরেকটা বই ফলো করি, যেমন অভিনব বই, ওই বইটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখবো যে পদার্থের জাড্য অর্থাৎ ইনার্সিয়া মেটাকে কিভাবে কয় ভাগে 3 ভাগে ডিভাইড করা হয়েছে। তো জাস্ট আমাদের 3টা ভাগ পড়ার কোনো দরকার নেই, 2টা ভাগ পড়লে আমাদের কি যথেষ্ট। তো কি কি সেই 2টা ভাগ? তো 1 নাম্বার যেটা হলো সেটা হলো স্থিতিজাড্য, অর্থাৎ ইনার্সিয়া অফ রেস্ট। 2 নাম্বার যে জাড্য সম্পর্কে আলোচনা করবো সেটা হলো কি গতিজাড্য, ইংলিশে যাকে বলা হয় কি ইনার্সিয়া অফ মোশন। আর অভিনব বইয়ে যে আরেকটা যে আমাদের ইনার্সিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হলো কি ইনার্সিয়া অফ ডাইরেকশন অর্থাৎ দিকজাড্য। সেটাকে হচ্ছে কি না বললেও কোনো আমাদের কোনো যায় আসবে না। আমাদের এই দুটা হচ্ছে কি মেইন হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুটো সিলেবাসের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি টপিক। এই দুইটা জাড্য সম্পর্কে আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। তো ফার্স্ট উই ডিসকাস স্থিতিজাড্য অর্থাৎ ইনার্সিয়া অফ হচ্ছে কি রেস্ট। ইনার্সিয়া অফ হচ্ছে কি রেস্ট। তো ইনার্সিয়া অফ রেস্ট বলতে আমরা কি বুঝি, যে ইনার্সিয়া অর্থাৎ জাড্য, একটু একটু বললাম জাড্য কি যে কোন একটা বস্তুর হচ্ছে কি তার যে ইনিশিয়াল স্টেট, সেই ইনিশিয়াল স্টেটটা বজায় রাখার হচ্ছে কি প্রপার্টি। তো ইনার্সিয়া, ইনার্সিয়া অফ রেস্ট, যেটাকে বাংলাতে বলা হয় কি স্থিতিজাড্য। তাহলে স্থিতিজাড্য বলতে আমরা কি বলবো, যে কোন একটা বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা, জাড্য মানে কি তার ইনিশিয়াল স্টেটটাকে বজায় রাখা। তো সেটা হচ্ছে কি স্থিতি, অর্থাৎ যদি কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সেই বস্তুটা কি থাকবে চিরকাল স্থির থাকবে, তার যে প্রবণতা সেই প্রবণতাকে বলা হচ্ছে কি স্থিতি জাড্য। তো আমাদের হচ্ছে কি খুব বেশি কিছু পড়তে হয় না, জাস্ট তাদের হচ্ছে কি কিছু ডেফিনেশন, যেমন স্থিতি জাড্যের আমরা যদি ডেফিনেশন পড়ে নিই আর কিছু যদি এক্সাম্পল নিয়ে নিই জাস্ট এনাফ, আর বেশি কিছু আমাদের পড়তে হবে না। তো স্থিতিজাড্য ডেফিনেশন বলা হয়ে গেল, আমাদের হচ্ছে কি কিছু এক্সাম্পল হচ্ছে করতে হবে। তো এক্সাম্পল আমাদের বইয়ে অনেকগুলো দেওয়া আছে, আমি তোমাদের জাস্ট হচ্ছে কি একটা আমাদের দৈনন্দিন জীবনে তার রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স হচ্ছে এমন একটা হচ্ছে উদাহরণ তোমাদের দেবো, আর কিছু উদাহরণ তোমরা নিজেরাই বই থেকে কি করবে পড়ে নেবে। যেমন ধরো তুমি হচ্ছে কি একটা বাসে কি থাকো, যখন তুমি একটা বাস কি আছে স্থির অবস্থা আছে, ঠিক আছে, তো তুমি সেই বাসে গিয়ে বসে আছো,
তো তুমি যখন সেই স্থির বাসটাতে তুমি যখন বসবে, তুমি কি নিজেকে স্থির মনে করবে, তাই তো? হুম। তাহলে সেই বাসটা যদি এখন হঠাৎ করে যদি চলতে শুরু করে, অর্থাৎ যদি কি করে, হঠাৎ করে যদি মুভ করতে শুরু করে, তাহলে তুমি অবশ্যই এই জিনিসটা একটু লক্ষ্য করেছো যে কি হয় তোমার, যে তোমার যে শরীরের যে অংশটা অর্থাৎ দেহ অংশটা আছে, এই যে পুরো দেহের অংশটা, এটা নিচের অংশ না উপরের অংশ, এটা কি হয় পিছন দিকে ঝুঁকে যায়, তাই কি না? আমরা অনেকে লক্ষ্য করছি যে একটা গাড়ি স্থির অবস্থায় আছে, তুমি বসে আসো, হঠাৎ করে যদি গাড়িটা চলতে শুরু করে, তুমি কি হো, পিছন দিকে ঝুঁকে পড়ো। তো এটার কারণ কি, এটা কেন হয়? কারণটা দেখো, তুমি যখন হচ্ছে কি গাড়ি হচ্ছে কি, এটা মনে করো হচ্ছে তোমার গাড়ি, ঠিক আছে? তুমি যখন হচ্ছে কি এখানে বসে থাকো, তোমার হচ্ছে কি পাটা হচ্ছে কি গাড়ির সঙ্গে অর্থাৎ দেহের হচ্ছে কি নিচের যে অংশটা থাকবে, সেটা কি গাড়ির হচ্ছে কি যে প্লেনটা থাকে সেটা সংস্পর্শ থাকে। তো ইনিশিয়ালি সেটা রেস্টে ছিল, তোমার পুরো বডি কি ছিল, রেস্টে ছিল, তাই তো? এবার যখনই হচ্ছে গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করলো, তাহলে তোমার হচ্ছে কি গাড়ির হচ্ছে প্লেনের সঙ্গে তোমার হচ্ছে কি দেহের নিচের অংশটা কি ছিল, অ্যাটাচ ছিল অর্থাৎ সংযোগ ছিল। তার জন্য কি হলো, সঙ্গে সঙ্গে সেই মোশনটাকে কপি করতে পারলো। কিন্তু তোমার বডিটা সেটা তো আর গাড়ির সঙ্গে অ্যাটাচ নেই, সংস্পর্শ নেই। তো তোমার বডি হচ্ছে কি চাইবে, যে তোমার বডি ইনিশিয়ালি কি অবস্থায় ছিল, রেস্ট অবস্থায় ছিল। তো রেস্ট অবস্থায় যদি থাকে, তাহলে সে কি চাইবে, ইনিশিয়ালি স্থির অবস্থায় থাকার চেষ্টা করবে। যার জন্য কি হয়, যদি সামনে গাড়ি এগিয়ে যায়, তো তোমার দেহটা কি থাকবে, স্থির অবস্থা মানে কি, স্থির অবস্থা মানে কি, অবশ্যই পিছন দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করবে। তো এটা হচ্ছে কি রেস্ট অফ ইনার্শিয়া, এটা হলো কি রেস্ট অফ ইনার্শিয়া, বা ইনার্শিয়া অফ হচ্ছে কি রেস্ট। যদি কোনো একটা বস্তু চিরকাল যদি কি থাকে, একটা বস্তু যদি স্থির থাকে, তাহলে সেই বস্তু কি চিরকাল স্থির থাকবে। সেটা আমরা হচ্ছে কি দেখতে হচ্ছে কি পাই, রিয়েল লাইফে হচ্ছে আমাদের আশেপাশে অনেক আমরা উঠেছি, দেখবে লক্ষ্য করবে। হুম। তো এটা গেল, আরো কিছু কিছু উদাহরণ আছে, তোমরা সেগুলো হচ্ছে কি একটু দেখে নিবে। তো এর পরবর্তী আমরা আলোচনা হচ্ছে করবো কি ইনার্শিয়া অফ হচ্ছে কি মোশন, অর্থাৎ মোশন অফ ইনার্শিয়া, ইনার্শিয়া অফ মোশন, যেটা বলে কি গতিজাড্য। তো হোয়াট ইজ দ্য গতিজাড্য? এটা হচ্ছে কি সহজ, যে কোনো একটা হচ্ছে কি বস্তুর হচ্ছে কি চিরকাল গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, সেটাকে আমরা বলবো কি গতিজাড্য। তা এরকম হচ্ছে কি উদাহরণ কি, যে যখন কোনো একটা চলন্ত বাস যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে আমরা কি দেখি, যে আমাদের হচ্ছে কি দেহের হচ্ছে কি অংশটা কি হয়, যে দেহের যে উপরের অংশটা বডি অংশটা সেটা কি হয়, সামনের দিকে ঝুঁকে যায়, দেখি কিনা অবশ্যই। তো এটা কারণটা কিভাবে ঘটে, যে যখন পুরো হচ্ছে কি বাসটা কি থাকে গতিশীল অবস্থা থাকে, আমাদের পুরো দেহটা অর্থাৎ সম্পূর্ণ দেহটা কি থাকে আমাদের গতিশীল অবস্থা থাকে। এবার গাইডের যে হচ্ছে প্লেন অর্থাৎ যে তলের সঙ্গে আমাদের কি থাকে, দেহের নিচের অংশ অর্থাৎ পায়ের অংশটা কি থাকে, অ্যাটাচ থাকে, সংস্পর্শে থাকে। তো যখনই হচ্ছে কি গাড়িটা হচ্ছে থেমে যায়, কি হয়, প্লেনের সংস্পর্শে থাকার জন্য আমাদের পাটা হচ্ছে কি খুব সহজে স্থির অবস্থা আসতে পারে। কিন্তু দেহের উপরের অংশটা কোনো কিছুর সঙ্গে হচ্ছে কি সংস্পর্শ না থাকায়, সে কি করবে, যেহেতু ইনিশিয়ালি প্রথমে কি ছিল, গাড়ির সামনে গতিশীল ছিল, তো কি চাইবে, গতিশীল থাকার চেষ্টা করবে। হঠাৎ করে যদি থেমে যায়, বইটা কি চাইবে, গতিশীল থাকার জন্য সামনের দিকে এগিয়ে যায়। ওই জন্য আমাদের কি হয়, সামনের দিকে একটু কি হয়, হেলে যায়। এটা হলো কি গতিজাড্যের উদাহরণ, ইনার্শিয়া অফ মোশন। তো এগুলো হলো কি, যে নিউটনের হচ্ছে প্রথম গতিসূত্র দেওয়া, প্রথম যে গতিসূত্র, তা থেকে যে দুটি বিষয় সম্পর্কে আলোচনা দিয়েছিলেন, যে পদার্থের হচ্ছে কি জাড্য একটা, আর একটা হচ্ছে কি কনসেপ্ট অফ হচ্ছে ফোর্স, তার মধ্যে আমরা হচ্ছে কি পদার্থের জাড্য অর্থাৎ ইনার্শিয়া অফ ম্যাটার সম্পর্কে পড়লাম। এবার আমরা হচ্ছে কি পড়বো কি, যে কনসেপ্ট অফ হচ্ছে ফোর্স, যে বলের হচ্ছে কি কনসেপ্টটা হচ্ছে কি কি, বলের ধারণা, কনসেপ্ট অফ ফোর্স, বলের ধারণা। কিভাবে হচ্ছে বলের ধারণা পেলাম, তাই কি না? যেমন ধরো, যে তোমাকে হচ্ছে কি বলা হলো যে তোমার হচ্ছে কি ঘরের মধ্যে একটা টেবিল রাখা আছে। হুম। এবার তোমাকে হচ্ছে কি বললো যে তুমি হচ্ছে কি সেই টেবিলটাকে কি করো, তোমার রুম থেকে বের করে নিয়ে আসো। এবার তুমি হচ্ছে কি সেই টেবিলটাকে যখন হচ্ছে বের করবে, তখন তুমি কি করবে, অবভিয়াসলি তুমি হচ্ছে কি গিয়ে টেবিলটাকে শুধু এইভাবে দেখে থাকবে না, তুমি এইভাবে গিয়ে দেখে আসো টেবিলটা, আপনি আপনি টেবিলটা তোমার হচ্ছে সামনে থেকে বের হয়ে গেল, অবশ্যই সেটা বের হবে না। তো কি করবে, তুমি হয়তো কি করবে, টেবিলটাকে হচ্ছে কি করবে, ঠেলবে, ঠেলে নিয়ে বের করবে, নয়তো কি করবে, টেবিলটাকে টেনে হচ্ছে কি বের করবে, ডিপেন্ড করবে হচ্ছে তার হচ্ছে কি ভরের উপর, যে কিভাবে করলে হচ্ছে কি সে হচ্ছে কি বেরিয়ে যাবে। তাহলে তুমি অবশ্যই একটা হচ্ছে কি টেবিল গিয়ে যখন হচ্ছে কি তুমি বার করছো, বা রুম থেকে যখন বার করার চেষ্টা করছো, তোমাকে কি করতে হচ্ছে, হয়তো টানতে হচ্ছে, হয়তো হচ্ছে কি ঠেলতে হচ্ছে।
তাহলে অবভিয়াসলি তোমাকে কি করতে হচ্ছে, বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত করতে হচ্ছে। তাহলে এই যে তুমি বাইরে থেকে যে এই টেবিলটা বা এই অবজেক্টের উপর বাইরে থেকে তুমি যা প্রয়োগ করলে, এবং প্রয়োগ করার পর কি হলো, এই বস্তুটা বা এই যে তুমি যে টেবিলের কথা বলছো, সেই টেবিলটা কি করলো, তার পজিশনটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করলো। তাহলে কোনো কিছু বাইরে থেকে প্রয়োগ করার জন্য কোনো একটা বস্তু কি হচ্ছে, ইনিশিয়ালি স্থির অবস্থা ছিল, সে কি হচ্ছে, গতিশীল হচ্ছে। আবার যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থা থাকে, এবার তুমি যদি সেটাকে কি করতে হবে, থামাতে চাও, তো অবভিয়াসলি কি করতে হবে, তোমাকে কিছু না হলেও কি করতে হবে, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করতে হবে। তাহলে বাইরে থেকে আমরা যা প্রয়োগ করে কোনো একটা বস্তুর হচ্ছে কি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় অথবা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় পরিবর্তন করতে চাই, সেই বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে কি জিনিসটা হলো কি ফোর্স। কি আমাদের ফিজিক্সের ভাষা আমরা তাকে বলছি কি ফোর্স, অর্থাৎ বল। এটা হলো কি কনসেপ্ট অফ হচ্ছে কি ফোর্স। তাহলে আমরা হচ্ছে কি এই দৈনন্দিন জীবনের সম্মুখীন হই কিছু বল সম্পর্কে করব। তো দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বলের সম্মুখীন হই তাদেরকে আমরা কি সাধারণত দুই ভাগে ডিভাইড করে থাকি। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে ভাগ করা হয়। তো কি কি সেই প্রকারভেদ? এক নম্বর যে প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কি প্রতিমিত বল, ইংলিশে যাকে আমরা বলি কি ব্যালেন্স ফোর্স। দুই নম্বর যে বল সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কি অপ্রতিমিত বল, বা যেটাকে আমরা বলি কি কার্যকর বল। অর্থাৎ এই বলের জন্য হচ্ছে কি কোনো কিছু কার্য করা হবে, কার্যকর বল, অর্থাৎ যেটাকে বলা আনব্যালেন্স ফোর্স বা ইফেক্টিভ ফোর্স। আনব্যালেন্স ফোর্স বা ইফেক্টিভ ফোর্স। তো চলো এবার আলোচনা করার চেষ্টা করি যে কখন আমরা হচ্ছে কি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে কি বলকে প্রতিমিত বল বলবো, আর কখন হচ্ছে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বলকে আমরা অপ্রতিমিত বল বলবো। তো প্রথমে আমরা আলোচনা হচ্ছে করি কি প্রতিমিত বল সম্পর্কে। তো চলো, সাপোজ আমি একটা বস্তুকে কল্পনা করে নিলাম, একটা ইনভলভের বস্তুকে কল্পনা করে নিলাম। আমি কি করলাম, এই বস্তুর হচ্ছে কি সামনের দিকে হচ্ছে কি করলাম, F1 ফোর্স অ্যাপ্লাই করলাম। এই বস্তুটাকে এই দিক থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম F2, সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম F3, এবং এই দিক থেকে অ্যাপ্লাই করলাম হচ্ছে কি F4। তাহলে যদি বলা হয় যে এই বস্তুর উপর প্রযুক্ত নেট ফোর্স কত, তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত নেট ফোর্স হবে কত, F1 ভেক্টর, F2, F3 প্লাস F4 ভেক্টর। তাহলে এই চার ধরনের হচ্ছে ফোর্স কিন্তু এই বস্তুটার উপর হচ্ছে কি করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে, তাই তো? তাহলে আমরা হচ্ছে কি এই বলগুলোকে হচ্ছে কি কখন একত্রে হচ্ছে প্রতিনিধিত্ব বল, তাই কি না? তো আমি বলছি যদি কি হয়, এই এফ নেট অর্থাৎ এই বস্তুর উপর প্রযুক্ত বল সময় সময় যদি কি হয়, জিরো হয়ে যায়, অর্থাৎ আমি সামনের দিকে যতটা বল অ্যাপ্লাই করছি ঠিক তেমনি পিছন দিক থেকে সেই পরিমাণ বল অ্যাপ্লাই করছি, সরি এই ডাইরেকশনটা এইদিকে হবে। এই দিক তো কি করছি, সেম ফোর্স অ্যাপ্লাই করছি, উপর দিকে হচ্ছে কি সেম ফোর্স অ্যাপ্লাই করছি, নিচ দিকে কি করছি সেম ফোর্স অ্যাপ্লাই করছি। যদি করি তাহলে এই বস্তুর উপর নেট প্রযুক্ত বল কত হবে, জিরো। তাহলে যদি কোনো বস্তুর উপর একসঙ্গে অনেকগুলো বল প্রযুক্ত হয় এবং সেই প্রযুক্ত বলের যোগফল অর্থাৎ সমস্ত যদি কি হয়, জিরো হয়ে যায় অর্থাৎ শূন্য হয়, তাহলে এই বলগুলোকে একত্রে আমরা কি বলবো, কি ব্যালেন্স হচ্ছে কি ফোর্স বা প্রতিমিত বল। যদি এই যে তিনটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি, যদি এই তিনটা ফোর্সের হচ্ছে কি নেট ভ্যালু অর্থাৎ যদি নেট হচ্ছে কি লব্ধি যদি কি জিরো না হয়, নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ জিরো যদি না হয়, অন্য কিছু যদি কোনো একটা ভ্যালু আমরা পেয়ে যাই, তাহলে এই যে চারটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি এই চারটা ফোর্সকে আমরা একত্রিত বলবো কি অপ্রতিমিত বল বা আনব্যালেন্স ফোর্স, বা যেটাকে আমরা আরো ভালোবাসায় বলি কি যে ব্যালেন্স ইফেক্টিভ ফোর্স বা কার্যকর বল। তাহলে এই বলের হচ্ছে কি কনসেপ্ট থেকে বলের হচ্ছে প্রকারভেদ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে নিলাম। এবার হচ্ছে কি চলে যাই আমরা হচ্ছে কি অন্য টপিকে। তো কি সেই টপিক, একটু ভেক্টর সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে হবে। তো দেখি কি হয়।
যে কি টপিক সম্পর্কে আমরা আলোচনা করবো, একটু কনসেপ্ট আমাদের কি ভেক্টরে অ্যাপ্লাই করতে হবে, ভেক্টর আমাদের একটু শিখতে হবে। যেমন ধরো যে আমি এই বস্তুর উপর সামনের দিকে কি করলাম, F1 সমান সমান 10 নিউটন অ্যাপ্লাই করলাম। আর অন্য একজন ব্যক্তি এই বস্তুটাকে কি করলো, সামনের দিকে F2 ভেক্টর সমান সমান কত 5 নিউটন বল অ্যাপ্লাই করলো। তাহলে এই যে বস্তুর উপর নেট বল যদি দেখি, তাহলে F1 ভেক্টর, F1 যে বলটা আমি অ্যাপ্লাই করেছি তার ডাইরেকশন কিন্তু দিকে সামনের দিকে। আমি F2 যে বলটা প্রয়োগ করেছি সেই বস্তুটার উপর, M4 এর বস্তুর উপর, তার ডাইরেকশন কোন দিকে, সামনের দিকে। তাহলে যদি বলি এই F1 বল আর F2 বলের হচ্ছে কি ডাইরেকশন কি কোন দিকে, সেম দিকে, একই দিকে। একই দিকে যদি হয় তাহলে আমরা বলতে পারি না যে এই যে বস্তুর উপর নেট ফোর্স কত হবে, 10 প্লাস কত 5 ইকুয়াল টু কত 15 নিউটন। অবশ্যই বলে দিতে পারি, কারণ দুইটা বস্তু যে দুটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, আর সেগুলো কি হয় সরাসরি কি হয় যোগ হয়ে যায়। এবার যদি কি হয় যে এই বস্তুটার উপর আমি কি করলাম, এই বস্তুটার উপর সামনের দিকে বল প্রয়োগ করলাম, F1 সমান সমান বল প্রয়োগ করলাম 20 নিউটন, ঠিক আছে। আর পিছন দিক থেকে আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করলাম 15 নিউটন। তাহলে আমি যদি এই বস্তুটাকে যদি একটা পয়েন্ট হিসেবে ধরে নিই, তাহলে বলতে পারি কি এর সামনের দিকে আমি কত ফোর্স অ্যাপ্লাই করেছি, F1 সমান সমান কত 20 নিউটন, এবং এই বস্তুটাকে পিছন দিকে কতটা অ্যাপ্লাই করেছি 15 নিউটন। F2 ভেক্টর সমান সমান কত 15 নিউটন। তাহলে যদি সামনের দিকে হচ্ছে বস্তুটাকে আমি হচ্ছে কি 20 নিউটন বল প্রয়োগ করে কি টানছি, আর এইদিকে কি হচ্ছে পিছন দিকে আমি এই বস্তুটাকে 15 নিউটন বল হচ্ছে কি প্রয়োগ করে টানছি। তো অবভিয়াসলি হচ্ছে কি এই যদি এই বস্তুটার ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে এই বস্তুটার উপর নেট ফোর্স কত হবে, যে দুটা বলের হচ্ছে কি অভিমুখ অর্থাৎ ডাইরেকশন কোন দিকে আছে, অপোজিট দিকে, অর্থাৎ 180 ডিগ্রিতে আছে। তো এদের যদি আমি হচ্ছে কি নেট ফোর্সটা দেখতে চাই যে এই বস্তুর উপর নেট ফোর্স কত লাগছে, তাহলে সেটা কত হয়ে যাবে 20 মাইনাস 15, অর্থাৎ কত চলে আসবে 5 নিউটন ফোর্স কিন্তু এই বস্তুর উপর অ্যাপ্লাই করা হচ্ছে। বুঝা গেল? তাহলে এটা হলো যে কি গেল। এবার যদি কি হয় যে এরকম যদি হয়ে যায় যে এই এমভরের অবজেক্ট এইভাবে আসে, আমি কি করলাম এই বস্তুটাকে আমি সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা হলো 10 নিউটন, এবং এই বস্তুটা হচ্ছে কি এই তির্যক ভাবে এইভাবে আমি একটা হচ্ছে কি বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা হলো হচ্ছে কত তোমার ধরে নাও যে 6 নিউটন। আর ধরলাম যে এই যে দুটো ফোর্স F1 আর F2 এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত থিটা। তাহলে যদি এখন তোমাদের বলা হয় যে এই যে m ভরের বস্তুর উপর আমরা এই যে দুইটা ফোর্স অ্যাপ্লাই করেছি, F1 = 10 নিউটন আর F2 = কি 6 নিউটন, তাহলে এই দুইটা বল প্রয়োগ করার ফলে এই বস্তুর হচ্ছে কি ফোর্সের হচ্ছে অ্যামাউন্টটা, তাই এই বস্তুর উপর নেট ফোর্স কতটা আসলো সেটা তোমাকে কি করতে বললো, বের করতে বললো। আর বললো যে এই যে বস্তুটাকে যখন আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম তার ডাইরেকশন কোন দিকে হবে, সেটা হচ্ছে কি বলবে, সেটা যদি তোমার এখন বের করতে বলে তোমাদের অসুবিধা সৃষ্টি হয়ে গেল, প্রবলেম, দেয়ার ইজ সাম প্রবলেম চলে আসলো। যে হ্যাঁ একটা বস্তুর উপর এইদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি 10 নিউটন, আমার থিটা অ্যাঙ্গেল করে কত অ্যাপ্লাই করেছি 6 নিউটন, তাহলে এই বস্তুর উপর নেট ফোর্স কত, এখন আমরা কিভাবে বের করবো। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, এরকম যদি প্রবলেম আমাদের চলে আসে, তাহলে আমাদের কি করতে হবে, তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এরকম যদি কোনো ফোর্সের ডাইরেকশন এইভাবে যদি চলে আসে, তাহলে আমাদের এখন হচ্ছে কি পড়তে হবে হচ্ছে কি ভেক্টর। তো ভেক্টর তো পড়লে হবে না, তাহলে ভেক্টরে এমন কি জিনিস পড়বো যাতে করে আমাদের এই যে প্রবলেমটা তৈরি হলো যে একটা বস্তুর উপর এরকম ভাবে যদি বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা থাকে, তাহলে সেই বস্তুর হচ্ছে কি উপর নেট বল কতটা হবে, আর সেই বস্তুর কোন দিকে কোন ডাইরেকশনে বস্তুটা চলবে। এরকম প্রবলেম যদি সম্মুখীন হতে হয় অবশ্যই আমাদের ভেক্টর কনসেপ্ট লাগবে, কারণ বল একটা কি ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টরে আমরা এমন কি পড়বো যাতে করে আমাদের এই প্রবলেমটা করা সহজ হয়ে যায়। তো আমি বলছি কি আমাদের ভেক্টরে দুইটা জিনিস পড়তে হয়। এক নাম্বার হচ্ছে কি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরাইজেশন, অর্থাৎ ভেক্টরে হচ্ছে কি ত্রিভুজ সূত্র ট্রায়াঙ্গেল ল। আর দুই নাম্বার হলো হচ্ছে কি সামান্তরিকের সূত্র অর্থাৎ প্যারালাল লগ্রাংশ।
প্যারালালোগ্রাম ল। তাহলে এই দুটো সূত্র যদি আমরা পড়ে নিই তাহলে আমাদের এরকম যদি কোনো রকম সমস্যা যদি সম্মুখীন হতে হয়, যে যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল অর্থাৎ এইভাবে যদি থাকে, তাহলে আমাদের কি করা যাবে, খুব ইজিলি এই দুটো হচ্ছে কি এরকম প্রবলেম হচ্ছে কি সমাধান করা যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই দুটো হচ্ছে কি ল সম্পর্কে পড়তে হবে। কিন্তু আমাদের হচ্ছে কি সিলেবাসের মধ্যে কিন্তু হচ্ছে কি প্যারালালোগ্রাম ল দিয়ে কিন্তু এগুলো বলা আছে। তো তোমরা, আমি যদি বলছি তোমরা যদি ট্রায়াঙ্গেল লটাকে যদি শিখে নাও তাহলে কিন্তু খুব হচ্ছে কি ইজিলি এটা করতে পারবে। আবার হচ্ছে কি প্যারালালোগ্রাম অর্থাৎ সমান্তরিকের হচ্ছে কি সূত্র, এটা হচ্ছে অ্যাপ্লাই করে কিন্তু তোমরা অবভিয়াসলি এই দুটো হচ্ছে কি বলের হচ্ছে কি লব্ধি বল এবং হচ্ছে কি বস্তুটার হচ্ছে ডাইরেকশন কোন দিকে হবে সেটা কিন্তু ডিফাইন করতে পারবে। তো চলো আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে কি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন সম্পর্কে, তারপর চলে যাবো কি সামান্তরিকের সূত্রে। তো ফার্স্ট উই ডিসকাস ট্রায়াঙ্গেল ল। তো কি বলছে, যে ধরে নাও সাপোজ যে একটা ভেক্টর এ এইভাবে সামনের দিকে আসে, আর একটা ভেক্টর হচ্ছে কি বি। এই দুটো ভেক্টরের মধ্যে হচ্ছে কি অ্যাঙ্গেল কত, থিটা। তো আমাদের কি করতে হবে, এই দুটো হচ্ছে ভেক্টরে কি করতে হবে, যুক্ত করতে হবে। তো আমরা হচ্ছে কিভাবে যুক্ত করব, তাই কি না? তো কিভাবে, এইভাবে যে ভেক্টর এখান থেকে এটা একটা ভেক্টর এ, এখান থেকে এটা ভেক্টর কি বি। তা আমি যদি এখান থেকে এই পয়েন্ট হচ্ছে মিলে দিই, তাহলে আমরা এই এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর পেয়ে যাবো কি না। যদি আমরা এইভাবে হচ্ছে কি লাইন হচ্ছে কি মিলে দিই তাহলে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের কিন্তু যোগফল বা সমষ্টি কিন্তু পাবো না। দিস ইজ রং। তো কিভাবে হবে, তো চলো তার জন্য কি আছে, নিয়ম আছে। কি নিয়ম, যে দুইটা ভেক্টরকে আমরা হচ্ছে কখন অ্যাড করতে পারবো, শুনে নাও। যে মনে করো এটা একটা ভেক্টর কি এ ভেক্টর, তাহলে এই ভেক্টরের এই পার্টটাকে আমরা হচ্ছে বলছি কি হেড পার্ট, আর এই পার্টটাকে বলছি আমরা কি টেল পার্ট। তো আমরা যখন এই এ ভেক্টর আর বি ভেক্টরকে যখন অ্যাড করবো অর্থাৎ যোগ করবো, তখন কি করতে হবে, যে প্রথমে একটা ভেক্টরকে আমি টেনে নিলাম, এ ভেক্টরকে টেনে নিলাম, এখন কি করতে হবে, যে এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরটাকে কি করতে হবে, এ ভেক্টর যেখানে শেষ হলো, কোথায়, এখানে শেষ হয়েছে, এই বি ভেক্টরটাকে কি করতে হবে, এই এ ভেক্টরের হেডটাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে। তো আমি এই বি ভেক্টরটাকে এইভাবে অঙ্কন করলাম, দিস ইজ বি ভেক্টর। তো এখন যদি আমি কি করি, যে এই ভেক্টরের এই যে টেল পার্টটা আর বি ভেক্টরের এই যে হেড পার্ট, এটাকে যদি কি করি আমি একটা স্ট্রেট লাইন বা একটা যে ভেক্টর রেখা দিয়ে কি করি যুক্ত করে দেই, এভাবে যদি যুক্ত করে দেই তাহলে এই যে লাইনটা অর্থাৎ এই যে হচ্ছে কি রেখাটা, এটা হয়ে যাবে কি এই এ ভেক্টর এবং হচ্ছে কি বি ভেক্টরের হচ্ছে কি লব্ধি অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর। দিস ইজ হচ্ছে কি কত, আর ভেক্টর। তা এটা আমি হচ্ছে কি বললাম, এইটা হচ্ছে কি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল, থিটা, তাই তো? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে যখন দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডিফাইন্ড হবে কখন, যদি দুইটা ভেক্টরের হেড অথবা টেল কি হয় একটা পয়েন্টে থাকে। তাহলে এখানে কি আছে, বি ভেক্টরে হচ্ছে কি টেল আর এ ভেক্টরে কি হেড আছে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা হবে না। কি বললাম, যে দুইটা ভেক্টরের যদি টেল অথবা দুইটা ভেক্টরের যদি হেড একটা পয়েন্টে হচ্ছে কি করে, ইমেজ করে, তাহলে হচ্ছে কি সেই জায়গাটা কি তৈরি করবে, অ্যাঙ্গেল তৈরি করবে থিটা। তাই এটা হলো কি এ ভেক্টরের টেল, এটা হলো কি বি ভেক্টরের টেল, দুটো এই জায়গাটা ইমেজ করে গেছে, ওই জন্য এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এখানে কিন্তু দেখো এ ভেক্টরে এটা হলো হেড, বি ভেক্টর এটা কি টেল, এটা থিটা হবে না। আমি কি করলাম, এই যে এ ভেক্টর এ ভেক্টরটাকে কি করলাম বর্ধিত করলাম, বেরিয়ে বার করে দিলাম, এটা হয়ে যাবে কি থিটা। ওকে। তো এক্ষেত্রে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে এখান থেকে আর ভেক্টর সমান সমান বলতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হলো কি ভেক্টরের এডিশন। এবার যদি এই রেজাল্টেন্ট ভেক্টরে আমরা ম্যাগনিটিউড দেখি তাহলে কি হবে, সেটা ফর্মুলা হয়ে যায় কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই যে থিটাটা, এই থিটাটা হলো কি অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড হচ্ছে বি ভেক্টর। এগুলো আমরা হচ্ছে কি একদম হচ্ছে ডিটেইলস হচ্ছে আলোচনা করব ক্লাস 11 এর হচ্ছে কি ভেক্টর অধ্যায়, আমরা হচ্ছে কি ডিটেইলস আলোচনা করব। কিন্তু এই অধ্যায় যেহেতু আমাদের হচ্ছে কি ফোর্সের হচ্ছে ক্ষেত্রে, ফোর্স তো বস্তুর উপর বিভিন্ন ভাবে লাগতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যদি আমরা দেখতে যাই তোমার আমাদের কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে হবে, সেজন্য হচ্ছে কি বলে দিলাম। তো এটা হলো কি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। তো এরপর চলে যাবো কি সামান্তরিকের সূত্র, যেটাকে বলি কি ইংরেজিতে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম
ল। কি বলছি যে ধরো এটা হচ্ছে কি ভেক্টর এ, আর এটা হলো হচ্ছে কি আমার ভেক্টর বি ভেক্টর। তো আমি যদি কি করি এখন এই এই ভেক্টরটাকে যদি কপি করে হচ্ছে কি এইভাবে বর্ধিত করি, দিস ইজ হচ্ছে কি এ ভেক্টর, আর এটাকে যদি এভাবে কপি করি দিস ইজ হচ্ছে কি বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি একটা সমান্তরাল হয়ে গেল। তাহলে এ ভেক্টরের হচ্ছে কি মূল পয়েন্ট কোনটা এটা, আর বি ভেক্টরের হচ্ছে কি মূল পয়েন্ট হচ্ছে কি এটা। তাহলে এই যে দুটা ভেক্টর যে পয়েন্টে এসে মিলিত হয়েছে, এই বিন্দু থেকে যদি আমরা একটা কর্ণ টানি, এরকম একটা হচ্ছে কি করলাম কর্ণ টানলাম, এই হচ্ছে কি কর্ণটা হচ্ছে কি কি করবে এই এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের হচ্ছে রেজাল্টেন্ট অর্থাৎ লব দিকে হচ্ছে প্রকাশ করবে, যেটা হয়ে গেল কি তোর আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস হচ্ছে কি বি ভেক্টর। তাহলে হচ্ছে কি বলছি যে যদি কোনো দুটা ভেক্টর কোনো সামান্তরিকের হচ্ছে কি দুইটা সন্নিহিত বাহুকে যদি কি করে রিপ্রেজেন্ট করে, তাহলে এই যে একটা বাহু আর এই একটা বাহু, এই দুটো হচ্ছে কি সন্নিহিত বাহু, কারণ এদের একটা হচ্ছে কি পয়েন্টে কি করছে তারা যুক্ত হয়েছে, এই দুটোকে বলা হচ্ছে কি সন্নিহিত বাহু। এটা যদি নাম দেই, এটার নাম দিলাম আমি ও, এটার নাম দিলাম আমি এ, আর এটার নাম দিলাম আমি বি। তাহলে এখানে বলতে পারি ও এ এবং কি ওবি, এই দুটো হলো কি সন্নিহিত বাহু। এবং এই দুটো হচ্ছে কি সন্নিহিত বাহু হচ্ছে কি যে দুটো দিয়ে যদি আমি একটা কি করি কর্ণ টানি, ডায়াগোনাল যদি আমরা টানি, সেই ডায়াগোনাল কি করবে রিপ্রেজেন্ট করবে এই দুটো হচ্ছে ভেক্টর হচ্ছে কি লব্ধি, অর্থাৎ আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস হচ্ছে কি বি ভেক্টর। এটা হলো কি সামান্তরিকের হচ্ছে কি সূত্র। তাহলে এইগুলো সূত্র হচ্ছে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি করতে পারি, যে কোনো একটা বস্তুর উপর যদি ফোর্স যে ডাইরেকশনে হচ্ছে কি অ্যাপ্লাই হোক না কেন। আবার এটা হচ্ছে কি যে ফর্মুলাটা একটু আগে বললাম ম্যাগনিটিউডের ফর্মুলাটা, সেটা কি হবে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। বোঝা গেল? এভাবে হচ্ছে কি করতে আমাদের ডিফাইন করতে হবে। তো অবভিয়াসলি যদি কোনো বস্তুর উপর যদি ফোর্স যদি এভাবে হচ্ছে কি লাগে অ্যাপ্লাই হয়, তাহলে আমরা সেগুলো হচ্ছে কি ডিফাইন করে নিতে পারবো। যেমন ধরে নাও বলে দেওয়া হলো একটা এক্সাম্পল দেখো, যে একটা এম ভরের অবজেক্টকে কি করলো, যে এইভাবে একটা হচ্ছে কি ফোর্স অ্যাপ্লাই হলো কত, F1 সমান সমান হচ্ছে কত 10 নিউটন। আর ধরে নাও যে এই বস্তুটার হচ্ছে কি এই বরাবর হচ্ছে কি অ্যাপ্লাই হলো কত F2 ইকুয়ালস টু তোমার ধরে নাও যে 10 নিউটন। এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি তোমাকে হচ্ছে কি বলে দেওয়া হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে এই যে বস্তুর উপর এই যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই হচ্ছে কি দুটো ফোর্সের ফলে এই বস্তুর উপর নেট প্রযুক্ত বল কত, তার মানটা কত, এবং হচ্ছে কি ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা হচ্ছে কি বলতে বলছে। তো এক্ষেত্রে যদি আমরা নেট ফোর্স বের করি, তাহলে সেটা হচ্ছে এফ ম্যাগনিটিউড অফ সমান সমান কি হবে F1 স্কয়ার প্লাস কত F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos কত থিটা। এক্ষেত্রে রুট ওভার অফ কি বলতে পারি F1 স্কয়ার মানে কত 10 এর স্কয়ার প্লাস F2 স্কয়ার অর্থাৎ কত 10 এর স্কয়ার প্লাস 2 F1 F2 হচ্ছে কি cos থিটা, কত cos থিটা, থিটা ভ্যালু কত 60 ডিগ্রি, 2 ইনটু কত 10 ইনটু কত 10 ইনটু বলি cos হচ্ছে কি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে বলতে পারি এটা হলো কত 100, এটার ভ্যালু 100, এটা হয়ে যাবে কত 200 ইনটু হচ্ছে কি হয়ে যাবে cos হচ্ছে কি 60 হচ্ছে মিন্স কত cos 60 মানে 1 বাই হচ্ছে কত 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত হয়ে যাবে, এটা চলে আসবে 100, তো কত চলে আসবে 100 প্লাস 100 প্লাস কত 100, তো এখান থেকে চলে আসলো রুট ওভার অফ কত 300, তো সমান সমান বলতে পারি 3 ইনটু 100 বা বলতে পারি রুট 3 ইনটু 10। তাহলে 10 হচ্ছে কি রুট 3 ইজ ইউর হচ্ছে কি অ্যান্সার। তাহলে এতটা হচ্ছে নিউটন হচ্ছে কি ফোর্স আমার হচ্ছে কি লাগবে, হচ্ছে নেট ফোর্স এতটা হচ্ছে কি লাগবে। আর হচ্ছে ডাইরেকশন হচ্ছে বলে দিতে পারবো, ডাইরেকশন হচ্ছে ফর্মুলা আছে। তো এগুলো হচ্ছে কি গেল যে এরকম যদি কোনো বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে আমরা অবশ্যই হচ্ছে কি বলবো বলে দিতে পারবো। তো আরেকটা কনসেপ্ট কি যে বলে দিল যে একটা এমভরের বস্তু আছে এভাবে, তো বললো যে তোমাকে এই এমভরের হচ্ছে কি বস্তুর উপর এইভাবে হচ্ছে কি আমরা এইভাবে একটা ফোর্স লাগিয়েছি, যে হচ্ছে কি ফোর্সটা হচ্ছে কি করবে যে হরিজন্টালি এখান থেকে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা যদি এই বস্তুটাকে যদি এইভাবে হচ্ছে টানি, যেমন একটা বস্তু এরকম আছে, এই বস্তুটা যদি আমি এরকম হচ্ছে টানি, তাহলে বস্তুটা কি হচ্ছে
বস্তুটা এই হরিজন্টাল কিভাবে হচ্ছে যাচ্ছে, তার সঙ্গে উপরে যাচ্ছে, তাই কি না? তাহলে আমি যদি এটাকে এক্স এক্সিস ধরি, এটাকে যদি ওয়াই এক্সিস ধরি, তাহলে বস্তুটা কি এক্স এক্সিস বরাবর কি করছে, মুভ করছে, আবার ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি করছে, মুভ করছে। তাহলে এই হচ্ছে কি যে বল আছে, এই হচ্ছে কি বলের হচ্ছে কি কোন উপাংশ, অর্থাৎ কোন হচ্ছে ভাগটা, যেটা হচ্ছে কি এক্স এক্সিস বরাবর গতিশীল করতে সাহায্য করছে, আর হচ্ছে কি ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি কোন ভাগটা এই বস্তুটাকে হচ্ছে গতিশীল করতে সাহায্য করছে। তো এটা হচ্ছে যদি আমি জানতে চাই, তাহলে কি করতে হবে, এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে কি হরিজন্টালের সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে থ্রিটা অ্যাঙ্গেল করে আসে, তাকে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে এটি হচ্ছে ভাঙার যে প্রসেসটা, সেটাকে বলে যাচ্ছে কি বলের হচ্ছে কি বিভাজন, অর্থাৎ রিসলিউশন অফ হচ্ছে কি ফোর্স। তাহলে রিসলিউশন অফ হচ্ছে ফোর্সটা আমাদের একটু কি পড়তে হবে, যে কিভাবে, যে এই বরাবর তার এই ফোর্সের কোন ইফেক্ট আসবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কি এই ফোর্সের কোন ইফেক্ট আসবে। তাহলে একটু দেখে নিই। তো ধরে নাও যে আমি একটা জাস্ট একটা কি করলাম, পয়েন্ট কল্পনা করলাম, একটা বস্তুকে আমি বিন্দু বস্তু বলে ধরলাম। তো মনে করলাম যে এই হচ্ছে কি বস্তুটার উপর আমি এইভাবে হচ্ছে কি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ একটা, এবং এটা হচ্ছে কি হরিজন্টালি এই বস্তুটা এখান থেকে কি করে আসে, অ্যাঙ্গেল থিটা করে আসে, ঠিক আছে? আমি কি করলাম, এই পুরোটাকে দিয়ে একটা কি করলাম, ট্রায়াঙ্গেল তৈরি করে নিলাম। এই যে লাইনটা আসলো, এই লাইনটা এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আসে, 90 ডিগ্রি কোণ করে আসে, ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে লাইনটা, এটার নাম দিলাম এফ এক্স, আর এটার নাম দিলাম হলো কি এফ ওয়াই। তাহলে আমি এই এফ ভেক্টর সমান সমান একটু আগে বলতে পারি না, এটাকে যদি এফ ওয়াই নাম দিই, এটাকে যদি এফ এক্স নাম দিই, তাহলে এফ ভেক্টর সমান সমান এফ এক্স ভেক্টর প্লাস এফ ওয়াই ভেক্টর বলতে পারি না? একটু আগে দেখলাম যে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর বলতে পারি, যে যখন ছিল এইভাবে দুটা, তাই কি না? এর একটা ভেক্টর হচ্ছে কি এফ এক্স, এটা হচ্ছে এফ ওয়াই, তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে লব্ধি কোনটা, এফ ভেক্টর, তাই কি না? তো এটা হচ্ছে কি জাস্ট উল্টা হচ্ছে কি রিজলিউশন অফ ফোর্স, অর্থাৎ বলের হচ্ছে কি বিভাজনটা। তো এখন দেখি যে আমাদের কি লাগবে, যে এই যে ফোর্সের এই এক্স এক্সিস বরাবর কতটা ইফেক্ট, আর ওয়াই এক্সিস বরাবর কতটা ইফেক্ট। তাহলে আমাদের ভ্যালু কার বের করতে হবে, এফ এক্স এর ভ্যালু আর এফ ওয়াই এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এটা একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে যদি দেখি এটা হলো থিটা, অ্যাঙ্গেল এটা হলো কি 90 ডিগ্রি। তাহলে যদি আমি দেখি এটা 90 ডিগ্রি মানে কি, এটা লম্ব, এটা হলো কি লম্ব, এটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে কি অতিভুজ। তো আমাদের এখন হচ্ছে প্রয়োজন কি এফ এক্স, কোথাও আমরা কি এফ এক্স দেখি। তাহলে এফ এক্স অর্থাৎ হচ্ছে কি ভূমি আমাদের কি হবে, লাগবে, তাই তো? আর আমাদের কি আছে, অতিভুজ জানা আছে কত, এফ ভেক্টর। তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার থেকে আসে, কস থিটা। কারণ কস থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই কি না? তো এখানে ভূমি কোনটা, এই ভ্যালুটা এফ এক্স, তাই এখান থেকে বলতে পারি কি এফ এক্স, আর হচ্ছে অতিভুজ কোনটা এই এফ, তাই এখান থেকে বলতে পারি কি এফ এক্স সমান সমান হচ্ছে কি এফ কস থিটা। তাই এটা হচ্ছে কি হরিজন্টাল উপাংশ, অর্থাৎ যদি কোনো বস্তুর উপর এইভাবে যদি ফোর্স অ্যাপ্লাই থাকে, তাহলে সেই হচ্ছে কি বলের হচ্ছে কি কস থিটা উপাংশ কি থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ হরিজন্টালি থাকবে। আর যদি হচ্ছে কি দেখি এই ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ এফ ওয়াই উপাংশ যদি আমার জানা থাকে, এটা কি লম্ব, এটা কি অতিভুজ, তাহলে এখান থেকে আমি কি লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, তার সম্পর্ক কি কোথা থেকে আসবে, সাইন থিটা। তো সাইন থিটার সময় আমরা কি জানি, লম্ব বাই কি অতিভুজ। তো লম্ব এখানে কি এফ ওয়াই, আর অতিভুজটা কত এফ, তাহলে এফ ওয়াই সমান সমান বলতে পারি এফ সাইন থিটা। তাহলে যদি কোনো হচ্ছে কি একটা বল যদি কোনো একটা বস্তুর উপর এইরকম ভাবে অর্থাৎ তীর্যক ভাবে যদি অ্যাপ্লাই থাকে এবং কিছু অ্যাঙ্গেল করে থাকে, তাহলে তার এক্স এক্সিস বরাবর যে উপাংশটা থাকে সেটা হলো কস থিটা উপাংশ, আর ওয়াই এক্সিস বরাবর যে উপাংশ থাকে সেটা হলো কি এফ সাইন থিটা উপাংশ। তাহলে এই যে বলের যে এই যে বিভাজনটা, এই বিভাজনটাকে হচ্ছে কি আমরা অ্যাপ্লাই করে বাস্তব জীবনে হচ্ছে কি কিছু কেসে আমরা কি এগুলো কিন্তু কি করি, অ্যাপ্লাই করে থাকি। যেমন যদি কোনো একটা বস্তুকে ঠেলা এবং হচ্ছে কি টানা, কোনটা সহজ, কোনটা ইজি এবং কোনটা হচ্ছে হার্ড, আমরা অবশ্যই কিন্তু এই ভেক্টর বিভাজনের মাধ্যমে বলে দিতে পারবো। যে কোনো একটা বস্তুকে হচ্ছে ঠেলার থেকে হচ্ছে কি টানাটা হচ্ছে কি খুব সহজ। তোমরা অবশ্যই হচ্ছে চেক করে দেখবে যে কোনো একটা বস্তুকে যখন আমরা ঠেলছি, সেক্ষেত্রে হচ্ছে কি বলের হচ্ছে কি উপাংশটা কোন দিকে থাকছে, ঠিক আছে? তো সেগুলো তোমরা হচ্ছে কি একটু করার ট্রাই করার চেষ্টা করবে এবং হচ্ছে দেখবে যে কোনটা ক্ষেত্রে ইজি আসে, যে ঠেলা কোনো একটা বস্তুকে ঠেলা সহজ না হচ্ছে কি টানা সহজ। তো আমরা হচ্ছে আলোচনা করে নিলাম হচ্ছে কি কোন একটা হচ্ছে কি বস্তুর হচ্ছে কি গতিশীল বস্তুর হচ্ছে কি গতি সমীকরণ,
নিউটনের হচ্ছে প্রথম গতিসূত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা হচ্ছে কি চলে যাব হচ্ছে কি নিউটন হচ্ছে দ্বিতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্র আমরা আলোচনা করলাম, যেখান থেকে আমরা বলের ধারণা পেয়েছিলাম এবং পদার্থের চারটি ধারণা কিন্তু পেয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে কি নিউটনের হচ্ছে কি দ্বিতীয় গতিসূত্র। নিউটন সেকেন্ড ল অফ মোশন। চলো আমরা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে কি দেখলাম, যে কোন একটা পদার্থের যান্ত্রিক সম্পর্কে পড়লাম এবং তার সঙ্গে কি ফোর্সের কনসেপ্ট। তো সেখান থেকে শুধু জাস্ট কি পেয়েছিলাম, ফোর্সের হচ্ছে কি কনসেপ্ট, যে কোনো একটা বস্তু যদি অবস্থান পজিশন যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করতে হয়, যেটাকে আমরা হচ্ছে কি ফিজিক্সের ভাষায় ফোর্স হিসেবে ডিফাইন করি। তাহলে এই যে ফোর্সের হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, এর তো ভ্যালু জানতে হবে, মান তো জানতে হবে, তার সঙ্গে ডাইরেকশন তো জানতে হবে। তো সেটা কি বলবে, সেটা বলবে আমাদের হচ্ছে কি নিউটনস হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। তাহলে নিউটনের এই সেকেন্ড ল অফ মোশন যদি আমি পড়ি, তাহলে আমি বলে দিতে পারবো যে কোনো একটা বস্তুর উপর হচ্ছে কি কতটা হচ্ছে ফোর্স হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। যে কোনো একটা বস্তুর আমি পজিশন যদি চেঞ্জ করতে চাই, তাহলে সেই বস্তুটার মধ্যে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং সেই বস্তুর হচ্ছে ডাইরেকশনটা অর্থাৎ কোন দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে কি আমাদের যদি ডিফাইন করতে হয়, আমাদের করতে হবে কি নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তো নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে একটু আলোচনা করে নেই। কি বলছে, যে প্রথম তিনি হচ্ছে বলছে যে আমি একটা হচ্ছে কি বস্তুকে নিয়ে নিলাম, হ্যাঁ, যে একটা এম ভরের একটা বস্তু আছে। হুম, তো বলছে আমি যদি এই বস্তুটার উপর যদি কি করি ফোর্স অ্যাপ্লাই করি, ফার্স্ট কেস আমি এই বস্তুটার উপর কি করলাম, F ইকুয়ালস টু 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে যদি বস্তুটার উপর যদি 10 নিউটন হচ্ছে ফোর্স হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে কি করি, তাহলে যখন বস্তুটা এখানে এ পয়েন্টে ছিল, কিছুটা পরে হচ্ছে কি যাবে বি পয়েন্টে যাবে, তাই কি না? তাহলে যদি আমি বস্তুটার উপর ফোর্স যদি অ্যাপ্লাই করি, মানে কি সেই বস্তুটা আমি কি করছি, গতিবেগের পরিবর্তন করছি। তাহলে আমি যদি 1 সেকেন্ড পরে যদি এই বস্তুটার গতি যদি দেখি বা গতিবেগ যদি দেখি অর্থাৎ ভেলোসিটি দেখি, সেই ভি সমান সমান কিছুটা আসবে, আসবে কি না? আসবে। বেশ, 2 নাম্বার কি, আমি বস্তুর মাসটাকে ফিক্স রাখলাম, জাস্ট কি করলাম এই বস্তুর উপর অ্যাপ্লাই ফোর্সের পরিমাণটা কি করলাম, বাড়িয়ে কত করলাম, 20 নিউটন করলাম। তাহলে এই বস্তুটা এই পয়েন্ট থেকে হচ্ছে কি করবে, তার পয়েন্টটা চেঞ্জ করবে, করে একটা পয়েন্টে যাবে বি পয়েন্টে। তাহলে সেই বস্তুটা যখন বি পয়েন্টে হচ্ছে যাবে, অর্থাৎ 1 সেকেন্ড পরও যদি দেখি ফোর্স প্রয়োগ করে 1 সেকেন্ড পরে যদি দেখি তার গতিবেগের পরিবর্তন হবে, তাহলে সেই গতিবেগের পরিবর্তন যদি হয়, তাহলে 1 সেকেন্ড পরে বস্তুর ভেলোসিটি কিছুটা হবে। তো এখন হচ্ছে কি কোশ্চেন হলো, আমি যখন হচ্ছে কি বস্তুর উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, তখন যে বস্তুর বেগটা যে হবে 1 সেকেন্ড পর, আর যখন 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি তার জন্য বস্তুর যখন বেগটা হবে, সেটা কি ইকুয়াল হবে? যেটা সেটা ইকুয়াল হবে না। তাহলে কি হবে, অবভিয়াসলি তোমার পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে কি জাস্ট বেসিক জিনিস, যে আমি বস্তুর মাস সেম আছে, একে যদি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, একে যদি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই কোন বস্তুটার হচ্ছে বেগ হচ্ছে এক সময় বেশি হবে? অবভিয়াসলি যেই বস্তুর হচ্ছে কি আমি বস্তুর উপর ফোর্স অর্থাৎ বেশি পরিমাণে বল অ্যাপ্লাই করেছি, সেই বস্তুকে যদি আমি দেখি কিছু সময় পর সেই বস্তুর বেগের হচ্ছে পরিবর্তনটা বেশি হয়েছে, আর যে বস্তুর উপর আমরা অ্যাপ্লাই ফোর্স করেছি কম, সেই বস্তুর যে ভেলোসিটি অর্থাৎ বেগের যে পরিবর্তন সেটা কি আসবে, কম আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তো এখান থেকে আমরা হচ্ছে কি বলতে পারি, যে কোনো একটা বস্তুর হচ্ছে কি 1 সেকেন্ড পরে বা কিছু সময় পরে যে ওর গতিবেগের যে পরিবর্তনটা হবে, সেই গতিবেগের হচ্ছে কি পরিবর্তন ডিফাইন করছে কার উপর, সেই বস্তুটার উপর অ্যাপ্লাই ফোর্স অর্থাৎ প্রযুক্ত হচ্ছে কি বলের পরিমাণের উপর। আমরা সেই বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করবো, কিছু সময় পরে দেখবো কি সেই বস্তুর বেগের পরিবর্তন তত বেশি হয়েছে, যত কম ফোর্স অ্যাপ্লাই করবো বেগের পরিবর্তন কি তত কম আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি একটা কনক্লুশন বলতে পারি কি, যে এই যে বস্তুর যে অ্যাসিলেশন অর্থাৎ গতিবেগের হচ্ছে পরিবর্তনের হার, সেটাকে আমরা বলি কি অ্যাসিলেশন। তো সেই অ্যাসিলেশনটা বস্তুর হচ্ছে কি ফোর্সের সঙ্গে ডাইরেক্টলি ডিপেন্ড করছে কিনা, যত ফোর্স বেশি অ্যাপ্লাই করব বস্তুর গতিবেগের পরিবর্তন 1 সেকেন্ড পর তত কি হবে, বেশি হবে। তো এখান থেকে আমরা একটা কনক্লুশন বলতে পারি যে বস্তুর হচ্ছে কি ত্বরণ, ত্বরণ হচ্ছে কি অ্যাসিলেশন প্রপোর্শনাল টু কি বল, অর্থাৎ হচ্ছে কি এফ। তাই এখান থেকে বলতে পারি কি অ্যাসিলেশন প্রপোর্শনাল টু কত, এফ। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এটা 1 নম্বর আলোচনা চলে গেল, যে 1 নম্বর হচ্ছে কি কি
এক নাম্বার হচ্ছে কি কনক্লুশনটা হচ্ছে কি চলে গেল, আমরা কি পেলাম যে বস্তুর অ্যাসিলেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি এফ। এটা হলো কি এক নাম্বার কনক্লুশন। তো দুই নাম্বার কি, দুই নাম্বার একটু হচ্ছে কি কেসগুলো নিয়ে আলোচনা করি, ভালো করে বোঝার চেষ্টা করি। তো আমি কি করলাম, এবার বস্তুর হচ্ছে কি মাসটাকে কি করলাম চেস করলাম। প্রথমে m1 ভরের মাস নিলাম এবং এই m1 ভরের উপর আমি বল প্রযুক্ত করলাম কত, 10 নিউটন। তাহলে কিছু সময় পরে এই বস্তুর গতিবেগের পরিবর্তন হবে। তো গতিবেগের পরিবর্তন হারটাকে আমরা কি বলি অ্যাসিলেশন, অর্থাৎ কিছু সময় পর দেখবো যে বস্তুর হচ্ছে কি অ্যাসিলেশন পাবো, তো সেই অ্যাসিলেশন কিছুটা আসবে। আবার হচ্ছে কি করলাম, একটা m2 ভরের বস্তু নিলাম যার উপর হচ্ছে কি আমি ফোর্স হচ্ছে কি অ্যাপ্লাই করলাম হচ্ছে কত, 10 নিউটন। তাহলে এই বস্তুটা কিছু সময় পর যাবে, তার হচ্ছে অ্যাসিলেশন আমরা পাবো। তাহলে এই বস্তুর উপর আমরা কি করেছি, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি এমন বস্তুর উপর, আর এই বস্তুটার উপর কি করেছি m2 ভরের বস্তুর উপর আমরা কি করেছি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। এবার কোশ্চেন হলো যে এই বস্তুটাকে যদি আমি এমন ভরের বস্তুটাকে কিছু সময় পরে দেখি, তাহলে এর গতিবেগের পরিবর্তন অর্থাৎ অ্যাসিলেশন কত হবে, আর এই m2 ভরের বস্তুর উপর হচ্ছে কি গতিবেগের পরিবর্তন কত হবে। তো সেটা কিভাবে ডিফাইন করব, তো তার জন্য আমাদের হচ্ছে কি একটা হচ্ছে কি সন্দেহ, একটা ডাউট ক্লিয়ার করতে হবে। আমাদের বলতে হবে যে এই বস্তু এমন ভরের বস্তু আর m2 ভরের বস্তুর মধ্যে কার হচ্ছে কি ভর হচ্ছে কি বেশি। তো আমি তোমাদের বলে দিলাম যে m1 এর ভর হচ্ছে কি গ্রেটার দেন হচ্ছে কি m2, m1 এর হচ্ছে কি ভরটা হচ্ছে কি m2 থেকে হচ্ছে বেশি। তাহলে অবভিয়াসলি যদি এর ভর যদি বেশি হয়, তাহলে আমাকে যদি কি করতে হয়, এর অ্যাসিলেশন যদি কিছু মনে করো যে 4 মিটার পার সেকেন্ড বানাতে হয়, তাহলে এর উপর হচ্ছে কি প্রযুক্ত বল 10 নিউটন দিতে হয়। তাহলে অবশ্যই যদি একে যদি আমাকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি বানাতে হয় অ্যাসিলেশন, তাহলে নিশ্চয়ই 10 নিউটন থেকে কম ফোর্স অ্যাপ্লাই করলে হবে। কারণ বস্তুর হচ্ছে কি মাস যত বেশি হবে, তাহলে সেই বস্তুকে আমাকে কি করতে হবে, গতিবেগ অর্থাৎ সেই বস্তুটাকে পজিশন চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই কি না? তাহলে দেখো এক্ষেত্রে আমরা সেম ফোর্স অ্যাপ্লাই করেছি, কি করেছি, সেম ফোর্স অ্যাপ্লাই করেছি। এবার সেম ফোর্স অ্যাপ্লাই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমি অ্যাসিলেশন দেখি, তো অ্যাসিলেশন হচ্ছে কি এই m1 ভরের বস্তুর ক্ষেত্রে কি আসবে, কম আসবে, আর এই m2 ভরের হচ্ছে বস্তুর ক্ষেত্রে কি আসবে, বেশি আসবে। কারণ এই m1 ভরের বস্তুটা কি বেশি হচ্ছে কি ভারী, তাহলে এই বস্তুটাকে আমাকে কি করতে হবে, অ্যাসিলেশন মানে বেশি ফোর্স করে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে কোনো একটা বস্তুর মাস অর্থাৎ ভর যত বেশি তার অ্যাসিলেশন তত কি কম। তাহলে এখান থেকে হচ্ছে বলতে পারি অ্যাসিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/, হচ্ছে কি m, অর্থাৎ ত্বরণটা বস্তুর হচ্ছে ভরের সঙ্গে হচ্ছে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। যে বস্তুর ভর যত বেশি তার অ্যাসিলেশন তত কম হবে, যে বস্তুর ভর যত কম সেই বস্তুর অ্যাসিলেশন তত বেশি হবে। তাহলে এই দুটো হচ্ছে কি কনক্লুশন আমাদের হচ্ছে কি চলে আসবে। তো এক নাম্বার কনক্লুশন এবং হচ্ছে কি দুই নাম্বার কনক্লুশন। এক নাম্বার হচ্ছে কি এটা, দুই নাম্বার হচ্ছে কি কি আসলো, অ্যাসিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/m, দুই নাম্বার। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, ডাইরেক্ট বলতে পারি অ্যাসিলেশন প্রপোর্শনাল টু f বাই কত m। এই যে প্রপোর্শনাল চিহ্ন এটাকে যদি আমি তুলে নেই, এখান থেকে একটা আমি কিনলাম কনস্ট্যান্ট হচ্ছে কি c, f বাই হচ্ছে কি m। তাই এখান থেকে হচ্ছে বলতে পারি f cf ইকুয়ালস টু কত m ইনটু কত a, বা f ইকুয়ালস টু কত 1/c m ইনটু a, f ইকুয়ালস টু k m এ বলতে পারি। তাহলে এই 1 বাই হচ্ছে কি c টাকে আমি ধরলাম হচ্ছে কি k, কি করলাম ধরলাম k। এবার যদি ইফ কি বললাম, যদি ইফ k ইকুয়ালস টু কত হয় 1 হয়, আমি বলতে পারি f ইকুয়ালস টু m a, দিস ইজ দা হচ্ছে কি সেকেন্ড f ইকুয়ালস টু m a, f ইকুয়ালস টু m a। এটা হলো হচ্ছে কি নিউটন হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি ল অফ মোশন। তাহলে হচ্ছে কি কোনো একটা বস্তু যদি আমরা মাস জানা থাকে আর সেই বস্তু হচ্ছে কি কতটা অ্যাসিলেশন নিয়ে হচ্ছে কি চলছে যদি জানা থাকে, দুটা যদি আমরা গুণফল করে দিই, তাহলে আমরা কি পাবো, সেই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে কি বলটা হচ্ছে ডিফাইন করে দেবো। তাহলে আমরা দেখো যে কোনো একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করতে হচ্ছে আমরা কি সেকেন্ড ল অফ মোশন থেকে পেয়ে যাব। এবং সেই বস্তুর ডাইরেকশনটা কোন দিকে, যে কোনো একটা বস্তুর অ্যাসিলেশনের যে ডাইরেকশন হবে, যে বস্তু কোন দিকে মুভ করছে সেই হচ্ছে ডাইরেকশনে কি হবে, যদি ফোর্স অ্যাপ্লাই করি সেই ফোর্সের হচ্ছে কি
ফোর্সের ডাইরেকশন হচ্ছে কি সেই দিকে হচ্ছে কি হবে। এটা হচ্ছে কি নিউটনের হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি ল অফ মোশন। এবার কোশ্চেন হচ্ছে কি কে ভ্যালুটা আমরা কেন হচ্ছে কি 1 ধরলাম? এই কে হচ্ছে কি ভ্যালুটা হচ্ছে 1 আমরা হচ্ছে পাবো কি কনসেপ্ট অফ হচ্ছে কি ইউনিট ফোর্স, কি কনসেপ্ট অফ ইউনিট ফোর্স, অর্থাৎ একক হচ্ছে কি বলের হচ্ছে কি ধারণ থেকে আমরা কিন্তু হচ্ছে কি এই কে ভ্যালুটা 1 পেয়ে হচ্ছে কি থাকি। তো সেগুলো হচ্ছে কি বই সুন্দর করে লেখা আছে, তোমরা হচ্ছে একটু জাস্ট কি করবে দেখে নিবে, একটু দেখে নিলে কি করে বুঝতে পারবে। তো এখন আমরা হচ্ছে কি চলে যাই হচ্ছে কি আরেকটা সুন্দর একটা খুব সুন্দর হচ্ছে টপিক থেকে। তাহলে এটা যদি এফ ইকুয়ালস টু হচ্ছে এমএ, অর্থাৎ এটা যদি নিউটনের হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি ল অফ মোশন হয়, তাহলে অবভিয়াসলি নিউটনের হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল এবং হচ্ছে থার্ড ল এগুলো কি সম্পূর্ণ একটা একটা অপরের সঙ্গে কি সম্পর্কযুক্ত। তাহলে অবশ্যই এটা যদি নিউটনের হচ্ছে সেকেন্ড ল হয়ে থাকে, তাহলে এই সেকেন্ড হচ্ছে কি ল থেকে আমরা ফার্স্ট ল দিতে পারি, তাই কি না, কনভার্ট করতে পারি কিনা। তো আমরা এখন হচ্ছে কি সেটাই করবো। কি করব, যে নিউটনের হচ্ছে কি সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট ল হচ্ছে কি ড্রাইভ করার চেষ্টা করব। তাহলে নিউটনের হচ্ছে কি সেকেন্ড ল থেকে হচ্ছে কি ফার্স্ট হচ্ছে কি ল ড্রাইভ করার কি করব চেষ্টা করব। তো কি বলছে, নিউটনের হচ্ছে কি ফার্স্ট লতে আমরা কি বলেছিলাম, কি একটা কন্ডিশন ছিল, যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা বাইরে থেকে বল প্রযুক্ত না করি, আর যদি করি, যদি কি হয় সেই বস্তুর উপর নেট প্রযুক্ত বল যদি কি হয় জিরো হয়, অর্থাৎ বস্তুর উপর নেট প্রযুক্ত বল যদি কি হয় জিরো হয়, তাহলে সেই বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে ইনিশিয়ালি, সে চিরকাল কি থাকবে স্থির অবস্থা থাকবে। যদি সমবেগে গতিশীল অবস্থা থাকে তাহলে কি থাকবে, সেই সমবেগে গতিশীল অবস্থা চলে থাকবে। তো দেখে নিই একটু কি বলছে। তো আমরা নিউটনের অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে, এফ ভেক্টর ইকুয়ালস টু এম এ ভেক্টর, তাই তো। কি বলছে, যে প্রথম সূত্রে যদি যেতে হয় তাহলে কি করতে হবে, আমাদের এফ এর জিরো বসাতে হবে, অর্থাৎ এই এফ এর ভ্যালু কি বসাতে হবে, জিরো, ইকুয়ালস টু কত, এম ইনটু এ। এবার অ্যাসিলেশন আইডিয়া আমরা কি জানি, যে অ্যাসিলেশন সমীকরণ সম্পর্কে আমরা কি জানি, যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই কি টি। তাহলে এখান থেকে হচ্ছে বলতে পারি কি জিরো ইকুয়ালস টু এম ইনটু ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা কি বলতে পারি, যে ভি মাইনাস ইউ, এই টিটাকে যদি এই নিয়ে চলে আসে জিরো হয়ে যাবে বাই কত, তাহলে কি বলতে পারি টি ইনটু জিরো বাই কত এম। তাহলে যদি গুণ করে কত চলে আসবে, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত জিরো, এখান থেকে কি চলে আসবে ভি ইকুয়ালস টু ইউ। তাহলে ইউটা হলো কি, ইউটা হলো কি, তো ইনিশিয়াল বেগ প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, আর ভিটা হলো কি অন্তিম বেগ, অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি। তাই দুটো কি আসে ইকুয়াল আসছে, তাই না, দুটো কি আসে সমান আসছে। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করি, অর্থাৎ যদি করি কিন্তু নেট বল যদি কি হয় জিরো হয়, তাহলে সেই বস্তু যদি সমবেগে চলে তাহলে সে কি থাকবে সমবেগে চলবে। তো ইনিশিয়ালি বস্তুটা যখন ইউতে ছিল, ইউ ভেলোসিটি চলতে শুরু করেছিল, আমি যেখানে গিয়ে দেখি বস্তুটার ভেলোসিটি কি আসছে ইউ আসছে, কারণ ফাইনাল ভেলোসিটি সমান ইউ আসছে। বাট কন্ডিশন কি ছিল, যদি বস্তুটা কি থাকে ইনিশিয়ালি কি থাকে রেস্টে থাকে, অর্থাৎ ইউ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি হবে, ভি ইকুয়াল টু কি হতে হবে জিরো হতে হবে। তাহলে দেখো আমি যদি ইউ ইকুয়াল টু এখানে কি বসিয়ে দিই জিরো বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়াল টু কি চলে আসবে জিরো। তো স্যাটিসফাই দিস। তাহলে নিউটনের হচ্ছে কি সেকেন্ড হচ্ছে কি ল অফ মোশন থেকে আমরা কিন্তু কি ফার্স্ট ল অফ মোশনটাকে কি করতে পারছি ড্রাইভ করতে পারছি। তাহলে অবভিয়াসলি নিউটনের দেওয়া হচ্ছে কি দুইটা গতিসূত্র সম্পর্কে আজকে আমরা এই লেকচারে আলোচনা করলাম। আজকে হচ্ছে লেকচার আমি এখান থেকে শেষ করছি। পরবর্তী হচ্ছে কি লেকচারে আমরা আলোচনা হচ্ছে করবো কি নিউটনের হচ্ছে কি তৃতীয় গতিসূত্র থেকে। তো আজকে লেকচার এখান থেকে আমি শেষ করছি।